আসসালামু আলাইকুম। আজ ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে চাঞ্চল্যকর যা ঘটছে রাজনৈতিক অঙ্গনে। শাহবাগী গোসল কর স্লোগান দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ধীরে ধীরে বিএনপিতে সক্রিয় হচ্ছেন জাইমা রহমান। এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ৬ মাস পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি হরতাল ও অবরোধের কর্মসূচির কথা জানিয়েছে, যার লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ২ সপ্তাহব্যাপী সারা দেশে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ সমাবেশও করার কথা রয়েছে তাদের। দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, এই অবৈধ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই কর্মসূচি ঘোষণা করার সময়ে আওয়ামী লীগ এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে দলের শীর্ষ ও তৃণমূল নেতাদের অনেকেই বর্তমানে কারাগারে অথবা পলাতক। দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ৬ মাস ধরে ভারতে অবস্থান করছেন। ৫ আগস্টের পর অনেক নেতাকর্মী মামলা, হামলা ও নিরাপত্তাহীনতার কারণে বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই আন্দোলন ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে। দলের মতে বর্তমানে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্য নানা কারণে সাধারণ মানুষ সরকারের প্রতি অসন্তুষ্ট এবং এই অসন্তোষই তাদের আন্দোলনের জন্য উস্কানি দিচ্ছে। বাহাউদ্দিন নাসিম বলেন, এই আন্দোলন জনগণের দাবি আদায়ের জন্য। মানুষ এখন এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। তবে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বেশিরভাগ নেতারা গ্রেফতার, নির্যাতন বা মামলা মোকাবেলার ভয়ে এসব কর্মসূচিতে অংশ নিতে চাইছেন না। তাদের কেউ কেউ জানাচ্ছেন, এখনকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচিতে অংশ নিতে হবে না। তাদের বক্তব্য, দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই নিরাপদে আছেন, তাদের মাঠে নামার প্রয়োজন নেই, আমাদের ওপরেই সবকিছু আসবে। আওয়ামী লীগের কিছু নেতার মতে এই কর্মসূচি দলের মনোবল বাড়াতে এবং তৃণমূলকে চাঙ্গা করতে সহায়ক হতে পারে। জেলা পর্যায়ের এক নেতা বলেন, এতে কর্মীদের উৎসাহ বাড়বে, দলও শক্তিশালী হবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি জামায়াতের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা তা প্রতিহত করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগ যদি রাস্তায় আসে, জনগণ তাদের প্রতিহত করবে। তাদের রাজনীতি আর এই দেশে করতে দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ যদি এই আন্দোলন চালিয়ে যায় তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, কোনো দেশই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় আসার সুযোগ দেয় না। আওয়ামী লীগের কোনো প্রতিবাদ বা বিক্ষোভ জনগণ প্রত্যাখ্যান করবে। সরকার পতনের ৬ মাস না পেরোতেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, এত মানুষ হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কাকরাইলে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আরও বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, তরুণদের যদি নেতৃত্ব দিতে না দেওয়া হতো তবে আগামী ১ দশকেও স্বৈর শাসনের অবসান সম্ভব হতো না। তরুণদেরকে দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। তিনি দাবি করেন, যত ধরনের রাজনীতিবিদরা রয়েছেন তারা এই প্রজন্মের কালচার এবং মানসিকতার সাথে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে ভাবেন, আর এটাই তাদের বড় সমস্যা। সার্জিস বলেন, অভ্যুত্থানের পর থেকে চিন্তাভাবনায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই তথাকথিত রাজনীতিবিদরা সেভাবে ভাবছেন না। তাদের চিন্তাভাবনা হলো, যে বসছে সে আমার স্বার্থের উপকার করবে কিনা। তিনি শিক্ষার্থীদের রাজপথে নামার প্রয়োজনীয়তা নিয়ে বলেন, অভ্যুত্থান নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, তবে এখন তরুণদের সামনে নতুন দাবি হচ্ছে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হতে চান তাদের সতর্ক থাকার আহ্বান জানাই।
আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হাসনাতদের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রব্বানীর করা কমেন্টের জবাবও দেন হাসনাত আব্দুল্লাহ তার মূল পোস্টে লেখেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এই ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও লেখেন, অথচ 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত। নির্বিচারে গুম, খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দু মাত্র পিছপা হতো না। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রসফায়ারে মারা পড়ত অগণিত ফ্যাসিবাদ বিরোধী মানুষ, আয়না ঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসত নিরপরাধ জনমানুষের শোকের কালো ছায়া। তিনি আরও লেখেন, ঠিক এ কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সব নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট এনাবলারদের আইনের আওতায় নিয়ে আসা। অন্যথায় এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সব শহীদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধার রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত দলটির নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। হাসনাতের পোস্টের কমেন্টে গোলাম রব্বানী লিখেছেন, মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। জবাবে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গোলাম রব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হ্যারম থাকলে আসেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাহবাগী গোসল কর স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এভাবেই বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার শিক্ষার্থীরা। বুধবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক ঘুরে মূল ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, গোলামি না আজাদি, আজাদি আজাদি, জালো রে জালো, আগুন জালো, যুবলীগের বিরুদ্ধে লড়াই করো একসাথে, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করো একসাথে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর, শাহবাগী গোসল কর, শাহবাগী গোসল কর স্লোগান দেন। বিক্ষোভ মিছিলের বিষয়ে কুবির সমন্বয়ক মোজাম্মেল হোসেন আবির বলেন, আমরা অনলাইনে দেখলাম যে আওয়ামী লীগ বা ঘৃণিত স্বৈরাচাররা ফেব্রুয়ারি মাস জুড়ে হরতাল ও আন্দোলনের ডাক দিয়েছে, তাদের সঙ্গে ছাত্রলীগও সমর্থন জানিয়েছে। বাংলাদেশে যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন সেখানে তারা রাজনীতি করার অধিকার রাখে না। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তাতে তারা অনুতপ্ত না হয়ে অবৈধ কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই কর্মসূচিতে অংশ নেয় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, এবার কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন তারেক কন্যা জাইমা? যদিও তার রাজনীতিতে পা রাখার বিষয়টি নিয়ে দল থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আগামী 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন।
আমন্ত্রিতরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 1953 সাল থেকে মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। আলোচিত ঘটনা হল ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তার কন্যা জাইমা রহমান। এছাড়া 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় 5 ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্লেষকরা বলছেন, ব্যারিস্টার জাইমা রহমান ছোটবেলায় লন্ডনে গিয়েছেন, সেখানে শিক্ষা জীবন পার করেছেন। সেখানে তিনি নাগরিকত্ব পেয়েছেন কিনা এটা জানি না। উনি তারেক রহমানের পরিবর্তে জাইমা রহমান সেই প্রোগ্রামে যাবেন। সেটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, তবে বিশ্বের অনেক দেশের প্রধানরা অংশ নেন এই প্রোগ্রামে। কথাবার্তা বলবেন, একটা যোগাযোগ তৈরি হবে। আইনে শিক্ষা নিয়েছেন তারেক রহমান কন্যা জাইমা। লন্ডনে জীবন কাটাচ্ছেন বাবা মায়ের সাথে। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও রাজনৈতিক কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। লন্ডনে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি। এই প্রথম বাবার অবর্তমানে বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণ করবেন। বিএনপি নেতাদের মতে বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখবে জাইমা রহমান। তার দাদি বেগম খালেদা জিয়াও বিশেষ পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছিলেন। পুরোদস্তুর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মায়ের সিদ্ধান্তের ওপর। বরাবরের মতো মা জুবাইদা রহমানকে সাথে নিয়ে বাবাকে সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন, এমনটাই ধারণা নেতাকর্মীদের। 30 জানুয়ারি প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের 53তম অন্তর্ধান দিবস। 1972 সালের 30 জানুয়ারি মিরপুর বধ্যভূমিতে বড় ভাই সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মাত্র 36 বছর বয়সে নিখোঁজ হন তিনি। মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে মিরপুরে তিনি শহীদ হন বলে পরে জানা যায়। তার মৃতদেহটিও পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি। নিগার চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। জহির রায়হান 1935 সালের 19 আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনেক চেষ্টার পরেও কোনো কাজে যদি আপনি সফল না হন, তাহলে আপনি কি করবেন? অস্থির হয়ে যাবেন, হতাশ হবেন, রাগ করবেন, ভেঙে পড়বেন? না, একটি টিপস খুব জরুরি। অনেক কষ্টের পর, অনেক চেষ্টার পর কোনো কাজ যদি সফল না হয়, তাহলে আপনি ধৈর্য ধরুন। ধৈর্য ধরে লেগে থাকুন, দেখবেন একটা নির্দিষ্ট সময় পর এই যে ধৈর্য ধরলেন, এটার সুফল পাচ্ছেন। কারণ ধৈর্য এমন এক ফলের নাম, এর ফলাফল তাৎক্ষণিক পাওয়া না গেলেও এমন একটা সময়ে পাওয়া যায় যখন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই আমাদের জীবনে ধৈর্য ধরার প্রশিক্ষণ নিই এবং জীবনকে সুন্দর করে তুলি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক পথটি পুনরায় তৈরি করার লক্ষ্যে নবীর কদম নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান এই প্রকল্পের উদ্বোধন করেন বলে জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, নবীর কদম প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা 470 কিলোমিটারের একটি পথ রয়েছে। এর 305 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। 41টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলোর সঙ্গে সম্পর্কিত 5টি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এই গমন পথ বরাবর 8টি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন 30টির বেশি রেস্তোরাঁ ও 50টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক 12,000 দর্শনার্থী এই পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে।
এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। চলতি বছরের নভেম্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি 6 মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।